নিষিদ্ধ অনুভূতি পর্ব 40। এত তাড়াতাড়ি বাবার টাকা শেষ হয়ে গেছে বুঝি? মেয়েকে পাঠিয়ে দিল যে। অহনা এক সাইডে দাঁড়িয়ে মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আদিল রাগী গলায় বলল, মা ঠিক করে কথা বলো, ওকে আমি নিয়ে এসেছি, যা বলার আমাকে বলো। নীলিমা জাহান গর্জে উঠে বলল, তুই চুপ থাক, তোর তো মা নেই, শাশুড়ি মা আছে না, তাকে মা বলে ডাকবি। ওই বাড়িতে গিয়ে মা বাবার কথা ভুলে যাস, একটা কল দেওয়ার প্রয়োজন মনে করিস না। আদিল বিরক্ত হয়ে বলল, তুমি থামবে না? আমি চলে যাব। নীলিমা জান সাথে সাথে বলে উঠল, হ্যাঁ চলে যা, বউ নিয়ে এখনই বের হয়ে যা। আদিল দু কদম পিছিয়ে গিয়ে অহনার হাত ধরে বলল, চল অহনা। অহনা কি করবে কিছু বুঝতে পারছে না। পরিস্থিতি মেনে নিয়ে আদিলের সাথে পা বাড়াতে যাবে, তখনই রূপালী শিকদার ডেকে উঠলেন, দাঁড়াও আদিল। আদিল দাঁড়ালো, তবে পিছনে তাকালো না। রূপালী শিকদার এগিয়ে গিয়ে আদিলের হাত ধরে বললেন, ভেতরে এসো। মায়ের কষ্ট বুঝতে পারছো না তুমি? মা রাগের মাথায় দুটো কথা বলেছে, তাই বলে বাড়ি ছেড়ে চলে যাবে? অহনা তুমিও এসো। দাদু মাকে বলে দাও অহনার সাথে বাজে ব্যবহার না করতে। নীলিমা জান ক্ষিপ্ত স্বরে কিছু বলতে যাবে, তার আগে রূপালী শিকদার হাত উঁচু করে ওনাকে থামিয়ে দিলেন। শান্ত স্বরে বলল, অনেক হয়েছে তোমাদের মা ছেলে তর্ক বিতর্ক, এখন সবাই ভিতরে চলো, বাকি কথা ঘরে গিয়ে বলবে। নীলিমা জান গজ গজ করতে ভেতরে গিয়ে সোফার উপরে বসলেন। আদিল অহনার দিকে তাকিয়ে বলল, এত চোখের পানি কোথায় থেকে আসে? কান্না বন্ধ করো, চলো। আদিল এগিয়ে গেল। অহনা ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। রূপালী শিকদার নীলিমা জানের পাশে বসে আছেন। আদিল মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, মা তুমি কি চাইছো? নীলিমা জান তিজি গলায় বলল, আমার চাওয়ার দাম আছে তোর কাছে? আজ পর্যন্ত একটা কথা শুনেছিস? আদিল কিছু বলার আগেই অহনা এগিয়ে এসে নীলিমা জাহানের সামনে দাঁড়ালো। বিনয়ী স্বরে বলল, আম্মু আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, কিন্তু আপনার রাগ করার কারণ আমি বুঝতে পারছি না। এসব কিছুর মধ্যে আমার দোষটা কোথায়? নীলিমা জাহান বলে উঠল, তোমার দোষ নেই বলছো? তোমাকে আমি মেনে নিয়েছিলাম, এই বাড়ির বইয়ের মর্যাদা দিয়েছিলাম। সেদিন তুমি চাইলে সব কিছু ঠিক হয়ে যেত। তোমাকে এতবার করে বলছি আমি, যেও না যেও না, তবুও তুমি চলে গেলে, সাথে আমার পুরো সংসারটা টসনাস করে দিয়ে গেলে। আমার অহনাব সারাক্ষণ মন খারাপ হয়ে থাকে, ছেলেটার মুখের দিকে তাকাতে পারি না আমি। সেদিন তো তোমার বাবা বড় মুখ করে বলে গেছে তোমাকে আর এই বাড়িতে পাঠাবে না। এত বড়াই করে গেল যে এখন তোমার বাবা তোমাকে কেন আসতে দিল? অহনা থামলো। এত অভিযোগ ওর বিরুদ্ধে, এই সকল অভিযোগ নিয়ে কি বলবে অহনা বুঝতে পারলো না। আদৌ কিছু বলার আছে? একে তো সারাদিন গাড়িতে ছিল, তার উপর এখন এই চিৎকার চেঁচামেচি। অহনার শরীর আর সহ্য হলো না। অহনার মাথা ঘুরে উঠল। আদিল এতক্ষণ যাবৎ অহনাকে লক্ষ্য করছিল। অহনাকে পড়ে যেতে দেখে দ্রুত এগিয়ে এলো। অহনা আদিলের উপর ধরে পড়ল। আদিল অহনাকে জড়িয়ে ধরে সোফার উপর বসিয়ে দিল। এরপর কারোর দিকে না তাকিয়ে সোজা রান্নাঘর থেকে পানি নিয়ে এলো। রূপালী শিকদার আর নীলিমা জান উঠে দাঁড়ালো। রূপালী শিকদার উদ্বিগ্ন গলায় বলল, অহনা তোমার কি হয়েছে? শরীর ঠিক আছে? আদিল অহনাকে পানি খাইয়ে দিল। অহনা মাথা চেপে ধরে উঠতে গেলে আদিল আটকে দিল। অহনা ছোট্ট করে বলল, আমি ঠিক আছি দাদু। অহনার ভীষণ ইচ্ছা করছে রুমে গিয়ে একটু ঘুমিয়ে নিতে, শরীর পুরো নিস্তেজ হয়ে আছে, কিন্তু এখন যদি রুমে চলে যাই তাহলে আরো বাজে কথা শুনতে হবে। নীলিমা জান থমথমে মুখে দাঁড়িয়ে রইল। রূপালী শিকদার অহনাকে একবার ভালো করে দেখলো, এরপর কিছু একটা আন্দাজ করে আদিলের দিকে তাকিয়ে বলল, আদিল অহনার কি হয়েছে? হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল কেন? আদিল কিছুক্ষণ চুপ থেকে স্বাভাবিকভাবে বলে উঠল, অহনা প্রেগনেন্ট। নীলিমা জান চমকে তাকালো। রূপালী শিকদার অবাক হলেন না। ওনার চতুর্দৃষ্টি অহনাকে দেখার সাথে সাথে বুঝে গেছে। তিনি একটু থেমে বলল, ডাক্তার দেখিয়েছো? সব ঠিক আছে? আদিল গম্ভীর স্বরে বলল, ডাক্তার বলেছে টেনশন না করতে, না হয় বাচ্চাদের ক্ষতি হবে, আর এখানে তো না আসতেই কত কিছু হয়ে গেল। নীলিমা জাহান তেড়ে এসে বলল, কি বললি তুই? তোর বউ আমার জন্য অসুস্থ হয়ে গেছে? আমার জন্য তোর বউ টেনশন করছে? আদিল বিরক্ত হয়ে বলল, উফ মা। রূপালী শিকদার ধমকে উঠল, তোমরা আবার শুরু করেছো? আদিল জমজ বাচ্চা হবে? তুমি একটু আগে বললে বাচ্চাদের। না আমি ভুল শুনেছি? আদিল অহনার দিকে তাকিয়ে বলল, ট্রিপল বেবি হবে, একটু রিস্ক আছে, সাবধানে চলাফেরা করতে হবে। রূপালী শিকদার এবারে চমকে গেল, তবে খুশিও হয়েছে। নীলিমা শিকদার এর ঠোঁটের কানে হাসি রেখা দিল, তবে তা প্রকাশ না করে আদিলের দিকে তাকিয়ে কটাক্ষ করে বলল, বউকে যে বেশি ভালোবাসে তার প্রমাণ পাওয়া গেল। আদিল হতাশ হয়ে মায়ের দিকে তাকালো। রূপালী শিকদার কঠিন স্বরে বলল, তুমি তোমার ছেলেকে প্রতিপক্ষ মনে করছো? এত ভালো খবর কোথায় খুশি হবে তা না, উল্টো ঝামেলা করছো। নীলিমা জান অবাক হয়ে বলল, মা আমি ঝামেলা করছি? না আমি করছি শান্তি। নীলিমা জান আর কিছু না বলে থমথমে মুখে দাঁড়িয়ে রইল। রূপালী শিকদার আবার বলে উঠল, আদিল অহনাকে নিয়ে রুমে যাও, আমি তোমাদের খাবার রুমে পাঠিয়ে দিতে বলছি। অহনা উঠে দাঁড়ালো, পা চলছে না, তবুও ঢলতে ঢলতে রুমের দিকে অগ্রসর হলো। আদিল নীলিমা জাহানের সামনে গিয়ে দাঁড়ালো, শান্ত স্বরে বলল, কি করলে তোমার রাগ কমবে যদি একটু বলতে? নীলিমা জান বলল,
তুই এত বউ পাগল কবে থেকে হলি? আদিল এবার না চাইতেও হেসে ফেলল। মা, এই একটা কথা তুমি আর কতবার বলবে? রাতে ঘুমের মধ্যেও কি বলো? একদম বাজে কথা বলবি না। আদিল দুপা এগিয়ে মাকে জড়িয়ে ধরল। নীলিমা জান মুহূর্তে শান্ত হয়ে গেল। আদিলের পিঠে হাত বুলিয়ে বলল, হয়েছে, এখন আর নাটক করা লাগবে না, রুমে যা, আমি খাবার নিয়ে আসছি। আদিল এখনো মাকে জড়িয়ে ধরে আছে। একটু পর ধীর কণ্ঠে বলল, মা, আমার বুকের ভিতর কেমন যেন কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা হবে, এমন মনে হচ্ছে যেন সব শেষ হয়ে যাবে। নীলিমা জান আদিলকে ছাড়িয়ে নিয়ে বলল, কি হবে, এখন তো সব ঠিক আছে, কয়েকদিন পর বাচ্চা হবে, সব তো ঠিকই আছে। তিনি একটু থেমে বলল, মা, কালকে মার্কেটে যাব, বাচ্চাদের কাঁথা বানাতে হবে না, কাপড় কিনে রেশমাকে দিয়ে দিব, ও সুন্দর করে সেলাই করে দিবে। রূপালী শিকদার মাথা নাড়ালেন। তার আগে অহনাকে একটু ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। নীলিমা জান সায় জানালো। হঠাৎ আদিল ক্ষীণ স্বরে বলল, ও কল দিয়েছে মা। নীলিমা জান আর রূপালী শিকদার অবাক হয়ে তাকালো। এত বছর পর কেন কল দিয়েছে? আদিল হেলান দিয়ে সোফার উপর বসলো। ওই দিন কবিতা বলল না যে আমি ওকে খারাপ বানিয়ে নিজেকে ভালো প্রমাণ করছি? ও তো জানে না যে তোমরাও ব্যাপারটা জানো। এখন কবিতা সবার সামনে সবকিছু এনে আমাকে দোষী প্রমাণিত করবে আর অহনাকে আমার থেকে দূরে সরিয়ে নেবে। রূপালী শিকদার বলে উঠল, তুমি চিন্তা করো না, আমরা অহনাকে বুঝিয়ে বলবো। আদিল হতাশে বলল, এবার অহনা আমাকে আর ক্ষমা করবে না। ও অনেক নরম মনের দাদু। আমার এত অন্যায়ের পরেও যখন আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়ে দুটো সুন্দর করে কথা বলেছি, ও গলে গেছে। অহনার জায়গায় অন্য কেউ হলে আমার চেহারা পর্যন্ত দেখতো না। তবে আমি জানি ও এটা মেনে নেবে না। নীলিমা জাহানের চোখ ভরে উঠল। কোমল গলায় বলল, আদিল, কিছু হবে না, তুই এত কিছু মাথায় আনলে নিজে অসুস্থ হয়ে পড়বি। আদিল উঠে দাঁড়ালো। আর কিছু বলতে ইচ্ছা হলো না। ধীর পায়ে সামনের দিকে পা বাড়ালো। আদিলের যাওয়ার পথে নীলিমা জাহান বলে উঠল, একটার পর একটা বিপদ যেন লেগে আসে। রূপালী শিকদার ঠান্ডা গলায় বলল, হতাশ হইও না, আমাদের ভাগ্যে যা লেখা আছে তা হবেই। যাও, খাবার দিয়ে এসো। নীলিমা জাহান ছোট্ট করে বলল, যাচ্ছি। আদিল রুমে এসে দেখলো অহনা নাক অব্দি চাদর টেনে শুয়ে আছে। আদিল কিছুক্ষণ অহনার দিকে তাকিয়ে থেকে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। প্রায় 40 মিনিট পর আদিল ওয়াশরুম থেকে বের হলো। উদম শরীর, শুধু একটা ট্রাউজার পরা, চুল থেকে এখনো পানি ঝরছে। টেবিলের উপর খাবার রাখা। আদিল ভালোভাবে চুল মুছে নিয়ে একটা শার্ট পরে নিল। বিছানার কাছে গিয়ে অহনাকে ডাক দিল, তবে অহনা সাড়া পাওয়া গেল না। অনেকক্ষণ ধর ডাকার পর অহনা উঠল না। এবার আদিল জোর করে অহনাকে উঠে বসালো। অহনা ঘুম জড়ানো কণ্ঠে বলল, আমি খাবো না, আমার খিদে নেই। সারাদিন তো কিছু খাওনি, নিজেকে এত অবহেলা করছো কেন? অল্প খেয়ে নাও। অহনা বিরক্ত হয়ে বলল, আমার সত্যিই খিদে নেই। আদিল শুনল না। নিজের হাত দিয়ে অহনাকে ভাত মেখে খাইয়ে দিতে লাগলো। অহনা চুপচাপ খেতে লাগলো। কয়েক লোকমা খেয়ে অহনা বলে উঠল, আমি আর খেলে বমি আসবে, বাকিটা আপনি খেয়ে নিন। আদিল ধীর কণ্ঠে বলল, ওকে, আমি ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ো। আদিল ব্যাগ থেকে অহনাকে ওষুধ বের করে দিল। গিলাসটা রেখে দিন। আদিল অহনার হাত থেকে গিলাস নিয়ে সাইডে রেখে দিল। অহনা শুয়ে পড়ল। আদিল এক পলক অহনার দিকে তাকিয়ে প্লেট নিয়ে খাবার খেতে শুরু করলো। অল্প সময়ের মধ্যে খাওয়া শেষ করে ফেললো। আদিল লাইট বন্ধ করে দিয়ে অহনার পাশে এসে শুয়ে পড়ল। অহনা গভীর ঘুমে বিভোর হয়ে আছে। আদিল বালিশ টেনে নিয়ে অহনার কাছাকাছি চলে এলো। এতক্ষণ ধরে অহনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। আদিল অহনার কপালের ওপর থেকে আলতো করে চুল সরিয়ে দিল। তারপর ধীরে তার হাতটা নিজের গালের সঙ্গে চেপে ধরলো, যেন সেই স্পর্শে খুঁজে পাচ্ছে অদ্ভুত এক শান্তি। চোখ ভরে কিছুক্ষণ তাকিয়ে রইল মুখের দিকে। ক্লান্ত শরীর আর ঘুমে বাড়ি হয়ে আসা চোখের কাছে শেষমেশ হার মানল। কিছুক্ষণের মধ্যে নিঃশব্দে হারিয়ে গেল গভীর ঘুমের রাজ্যে। অহনা বারান্দার দোলনার উপরে বসে আপেল খাচ্ছে। একটু আগে নীলিমা জাহান বাটিতে করে কয়েক রকম ফল আর নাস্তা দিয়ে গেছে। অহনা অবশ্য বেশ অবাক হয়েছে এতে। আদিল এখনো ঘুম থেকে ওঠেনি। অহনা চিন্তা করতে লাগলো, হঠাৎ এমন কি হলো যে নীলিমা জাহান দাজ্জাল শাশুড়ি থেকে ভালো শাশুড়ি হয়ে গেল? অহনার ভাবনা সমাপ্তি হলো। আদিলের গম্ভীর স্বর শুনে অহনা মাথা উঁচু করে দেখলো আদিল ছোট্ট ছোট্ট চোখে অহনার দিকে তাকিয়ে আছে। অহনা বলে উঠল, এত সকালে উঠে পড়লেন যে? মাত্র 10টা বাজে, আরও পরে উঠলেই পারতেন। আদিল কিছু না বলে অহনার পাশে গিয়ে বসলো। আরে, আপনি এখানে কেন বসলেন? জায়গা হচ্ছে না আমার, উঠুন। আদিল অহনার কথাকে গুরুত্ব না দিয়ে বাটি থেকে আঙ্গুর তুলে নিয়ে খেতে লাগলো। এগুলোকে দিয়ে গেছে? অহনা ছোট্ট করে বলল, আপনার মা। আদিল অবাক হয়ে অহনার দিকে তাকালো। কিছু বলতে যাবে তখনই গাড়ির শব্দ পেয়ে দুজন একসাথে বাইরে গেটের দিকে তাকালো। বারান্দার রেলিং দিয়ে আদিল আর অহনা দেখতে পেল গাড়ি থেকে কবিতা নেমে এলো। কবিতা পরে আরেকজন নামতে দেখেই আদিলের শরীর ঠান্ডা হয়ে এলো।